চল স্টার্ট করি। প্রথম হচ্ছে রিপালশনের জন্য অ্যাঙ্গেলের কি এফেক্ট হচ্ছে, স্টেরিক এফেক্ট বলে একটা জিনিস পড়েছিলাম। সিস ট্রান্স দুখানা টার্মও লাস্ট ক্লাসে শুনেছিলাম, ঠিক আছে? খাতায় হেডিং দে, লেখ বন্ড মোমেন্ট স্ল্যাশ পোলারিটি স্ল্যাশ ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? বন্ড মোমেন্ট স্ল্যাশ পোলারিটি, পোলারিটি স্পেলিং হচ্ছে POLARITY স্ল্যাশ ডাইপোল DIPOLE, তারপর মোমেন্ট, ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? লেখ কতগুলো পয়েন্ট লেখ, তারপরে আসছি। লেখ ফার্স্ট পয়েন্ট লেখ, ওর মধ্যে বন্ড মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, বন্ড মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। দু নম্বর পয়েন্ট লেখ ডাইপোল মোমেন্ট অফ আ বন্ড, ডাইপোল মোমেন্ট অফ আ বন্ড is called bond moment, is called bond moment। 3 number point लिख dipole moment of a molecule, dipole moment of a molecule is vector addition, is vector addition of the bond moments, of the bond moments। Dipole moment of a molecule is vector addition of the bond moments, ঠিক আছে? চল 2 নম্বর পয়েন্টে যেখানে লিখেছিলাম না বন্ড মোমেন্ট, তার পাশে লিখে রাখি এরকম মিউ, ঠিক আছে? 2 নম্বর যেটা লিখেছিলাম বন্ড মোমেন্ট, তার পাশে এরকম লেখ মিউ, এটাকে বলেছে মিউ সাইন, ওকে? আচ্ছা 3 নম্বর পয়েন্টে যেটা লিখলাম যে ভেক্টর এডিশন অফ বন্ড মোমেন্ট, কি লিখলাম 3 নম্বর পয়েন্টটা? ভেক্টর এডিশন অফ আ মলিকুল ইজ, কি লিখলাম? আচ্ছা ডাইপোল মোমেন্ট অফ আ মলিকুল ইজ ভেক্টর এডিশন অফ দ্য বন্ড মোমেন্টস, ঠিক আছে? লিখেছিস? লিখে রাখ ডিনোটেড বাই এটা মিউ, নিচে নেট, মিউ নেট, ওভারঅল নেট। আচ্ছা চল দেখ মিউ নেট বেসিক্যালি এই যে একটা মলিকুল পোলার হবে নন পোলার হবে, এটা আমি এর আগে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারেও দেখেছিলাম যখন পড়েছিলাম হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য আমার মলিকুলের মধ্যে পোলারিটি ডেভেলপ করেছে। তাহলে ভাই HCl মলিকুল, আমরা একটা সিম্পল যদি মিনি সবার ফার্স্টে এটাই দেখেছিলাম HCl মলিকুলে ক্লোরিন হচ্ছে আমার মোর ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেনের থেকে, ওই জন্য ক্লোরিনের মাথায় ডেল্টা মাইনাস, হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস চার্জ ডেভেলপ হয়েছিল, ইলেকট্রন ক্লাউড সেপারেট হয়ে গেছিলো, ঠিক আছে? এবারে কতটা অ্যামাউন্টে সেপারেট হলো সেটা আমি ম্যাথামেটিক্যালি করব। সাপোজ HCl মলিকুল অবভিয়াসলি এখানেও সেপারেট হয়েছে, আমি যদি এই বন্ডটা CCl বন্ড, চলো আমি ফার্স্টে বন্ড দেখছি, ওটা HCl বন্ড, এটা সাপোজ CCl বন্ড, এখানেও CL এর মাথায় ডেল্টা মাইনাস হবে, C এর মাথায় ডেল্টা প্লাস হবে, স্বাভাবিকভাবেই হবে এখানে। তাহলে দুখানা ক্ষেত্রেই সেপারেট হবে, তাহলে দুখানা ক্ষেত্রেই বন্ডগুলো হচ্ছে পোলার বন্ড, দুখানা ক্ষেত্রেই বন্ডগুলো হচ্ছে পোলার বন্ড, বুঝতে পারলাম? তাহলে ভাই কোনটা বেশি পোলার কোনটা লেস পোলার সেটাকে ম্যাথামেটিক্যালি ওই ভ্যালু দিয়ে আমি তুই দেখবো, ঠিক আছে? তো এটাকেই বলে হচ্ছে এই বন্ডটার বন্ড মোমেন্ট। বন্ড মোমেন্টকে আমরা ডিনোট করবো কি দিয়ে? মিউ দিয়ে। তাহলে এই বন্ডের একটা বন্ড মোমেন্ট থাকবে, ওই বন্ডের একটা বন্ড মোমেন্ট থাকবে, যে কোনো পোলার বন্ডের একটা বন্ড মোমেন্ট থাকবে। সেই বন্ড মোমেন্টকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্ট করেছে মিউ দিয়ে, ওকে? আচ্ছা মিউ ইকুয়ালস টু কি বেসিক্যালি? মিউ ইকুয়ালস টু হচ্ছে কিউ, মানে হচ্ছে চার্জ ক্রস ডি, কিউ ক্রস ডি, এটা হচ্ছে মিউ এর রিপ্রেজেন্টেশন। মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি। আমাদের বোর্ড এক্সামের সিলেবাসে কিউ ক্রস দিয়ে কোনো নিউমেরিক্যালস নেই, বোর্ডে নেই, ঠিক আছে? কিউ ক্রস ডি দিয়ে কোনো নিউমেরিক্যালস আমাদের বোর্ড এক্সামে নেই, যেই বা নেটে গিয়ে আছে কিউ এর ভ্যালু। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে লেখ, কিউ মানে আমি তোকে বলে দিচ্ছি তারপরে লিখবো। কিউ মানে হচ্ছে ক্লোরিনের মাথায় কতটা চার্জ গেল, মানে একজনের মাথায় কতটা চার্জ গেছে, সেটা মাইনাসের মাথায় যতটা যাবে প্লাসের মাথা থেকে ততটাই বেরিয়ে যাবে। একই হিসাব, ক্লোরিন টানছে এখানে, কার্বন দিয়ে দিতে বাধ্য হচ্ছে, ক্লোরিন টানছে হাইড্রোজেন দিচ্ছে, তাহলে ক্লোরিন এখানে যা টানবে হাইড্রোজেন ততটাই দেবে, ক্লোরিন এখানে যেটা টানবে কার্বন এখানে ততটাই দেবে। এটা সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে ইলেকট্রোনেগেটিভিটির জন্য, বুঝতে পারলাম? তাহলে কিউ মানে কি? বেসিক্যালি সেপারেটেড চার্জ। কিউ মানে লিখে রাখ সেপারেটেড চার্জ, কিউ মানে লিখছি কি? সেপারেটেড চার্জ, ঠিক আছে? কিউ মানে হচ্ছে কি? সেপারেটেড চার্জ। আর ডি ফর লেখ ডিস্টেন্স বিটুইন টু অ্যাটমস, ডিস্টেন্স বিটুইন টু অ্যাটমস,
তাহলে মানে কিউ মানে হচ্ছে সেপারেটেড চার্জ আর ডি মানে ডিস্টেন্স বিটুইন টু অ্যাটমস। হয়ে গেছে লেখা? আচ্ছা দেখ, এটার ইউনিট কি? ডাইপোল মোমেন্টের ইউনিট হচ্ছে বেসিক্যালি, আমি কি বলতে পারি ভাই, চার্জের ইউনিট কী হয় কুলম, আর ডিস্টেন্সের ইউনিট কী হয় মিটার, ঠিক আছে? তাহলে এসআই ইউনিট হচ্ছে ডাইপোল মোমেন্টের এসআই ইউনিট কি কুলম ইন্টু মিটার, বোঝা গেল? তাহলে লিখে রাখি এসআই ইউনিট কুলম মিটার, এসআই ইউনিট কি কুলম মিটার। কুলমকে কীভাবে রেখে ক্যাপিটাল সি দিয়ে, ঠিক আছে, কুলম মিটার। আচ্ছা ডাইপোল মোমেন্টের আরেকটা ইউনিট আছে, যেহেতু কুলম মিটারের ভ্যালুগুলো অনেক বড় বড় আসে, ওটাকে শর্ট করে আরেকটা ফর্মুলা লেখা যায়, ঠিক আছে? লিখ অ্যানাদার মোস্ট ইউজফুল ইউনিট ইজ ডি বাই, হ্যাঁ ক্যাপিটাল ডি দিয়ে রিপ্রেজেন্ট করে, ডি বাইকে ক্যাপিটাল ডি ব্র্যাকেটে লিখে রাখ, ডি বাই, ডি বি বাই ই, ডি বাই, এটাকে বলা হচ্ছে ডি বাই। ডি বাই কুলম মিটার, এগুলোর রিলেশন আমাদের সিলেবাসে নেই, আমাদের এসব কোনো অঙ্কই আসবে না, ঠিক আছে? তাহলে শুধু মনে রাখবে যে ডি বাই হচ্ছে একটা ইউনিট, লিখে রাখতে পারিস 1 ডি বাই ইকুয়ালস টু, লিখে রাখ 1 ডি বাই ইকুয়ালস টু 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30, 1 ডি বাই ইকুয়ালস টু 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 কুলম মিটার, ঠিক আছে? আর এটা লেখ এসআই ইউনিট হচ্ছে কুলম মিটার। সিজিএস ইউনিট কী হবে? চার্জের সিজিএস ইউনিট কী বলতো? চার্জের সিজিএস ইউনিট জানিস? ইএসইউ, ঠিক আছে, ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা তাহলে সিজিএস ইউনিটটা আমার কী হবে? লেখ সিজিএস ইউনিট ইএসইউ ইন্টু সেন্টিমিটার, ইএসইউ ইন্টু সেন্টিমিটার, ইএসইউ সেমি। তা আমাদের মোস্ট ইউজফুল হবে হচ্ছে আমাদের বোর্ড এক্সাম, এখান থেকে কোনো অঙ্কই আসবে না। তা মিউ ইকুয়ালস টু কিউ ইন ক্রস ডি, আমাদের ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট এগুলো আমাদের কাজে লাগছে না, অন্তত কেমিস্ট্রির পার্সপেক্টিভে এখানে কোনো কাজে লাগবে না, কারণ আমাদের বোর্ডে এখানে কোনো অঙ্ক নেই, ঠিক আছে? তাহলে মিউ ইকুয়ালস হচ্ছে কিউ ইন্টু ডি। এইবারে দেখ বেসিক্যালি তাহলে মানে কিউ মানে কি সেপারেটেড চার্জ, সিস্টেম ওয়াইজ আলাদা হবে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সের জন্য, আর ডি মানে হচ্ছে ভাই ওদের মধ্যে ডিস্টেন্সটা কতটা। ওকে খাতা হেডিং দে দিয়ে লেখ আইইউপিএসসি কনভেনশন to represent IUPAC convention to represent dipole moment, IUPAC convention to represent dipole moment, ঠিক আছে? তার মধ্যে নাম্বার 1 বলে লিখবি। চল দেখ বেসিক্যালি এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়। রিপ্রেজেন্ট করা হচ্ছে, এদিকে তাকা, 1 নাম্বার তুই লিখছিস, আমি আগে লিখি তারপর তুই লিখিস, লেস ইলেকট্রন ডেন্সিটি থেকে মোর ইলেকট্রন ডেন্সিটির মধ্যে একটা অ্যারো দেওয়া হবে। লেস ইলেকট্রন ডেন্সিটি থেকে মোর ইলেকট্রন ডেন্সিটির মধ্যে একটা অ্যারো দেওয়া হবে। অ্যারোটা কীরকম? অ্যারোটা হচ্ছে এরকম, এ দেখ এই রকমের হচ্ছে অ্যারো দেওয়া হবে। লেস ইলেকট্রন ডেন্সিটি থেকে মোর ইলেকট্রন ডেন্সিটির মধ্যে একটা এরকম অ্যারো দেওয়া হবে, ঠিক আছে? চল খাতার মধ্যে লিখলাম, লেস ইলেকট্রন ডেন্সিটি থেকে মোর ইলেকট্রন ডেন্সিটির মধ্যে এরকম একটা এই ডাইরেকশন অ্যারো থাকবে, লেস থেকে মোরের দিকে অ্যারোটা থাকবে। অ্যারোটা কীরকম আমি দেখতে পেলাম, ওকে? চল লেস ইলেকট্রন ডেন্সিটি, আচ্ছা তুই আমাকে বলবি এবার দুটো অ্যাটম আমার সাপোজ একটা বন্ড ফর্ম করেছে, আমি এখানে আঁকা আছে, তুই বল লেস ইলেকট্রন ডেন্সিটি কার মাথায় থাকবে, যে মোর ইলেকট্রোনেগেটিভ নাকি যে লেস ইলেকট্রোনেগেটিভ? যে লেস ইলেকট্রোনেগেটিভ, এক্স্যাক্টলি যে মোর ইলেকট্রোনেগেটিভ সে তো আমার টেনে নেবে। তার মানে আমি দেখ এটাকে মডিফাই করে পরের লাইনে লিখতে পারি, অর এটাকে লেখা যেতে পারে এরকম, লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, এটাকে আমি মডিফাই করে পরের লাইনে এরকম লিখতেই পারি, লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভের দিকে অ্যারোটা আমার থাকবে। এটা হচ্ছে কনভেনশন নাম্বার 1, লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভ হয়ে গেছে। তাহলে চল আমি ধর তোকে বললাম যে আমার কাছে আছে OH বন্ড, ধর আমি বলেছি আমার কাছে আছে হচ্ছে OH বন্ড, তাহলে বল OH বন্ডের বন্ড মোমেন্টটাকে আমি কোন দিক থেকে কোন দিকে রিপ্রেজেন্ট করব? OH বন্ডের বন্ড মোমেন্টটাকে কোন দিক থেকে কোন দিকে রিপ্রেজেন্ট করব? বল কার থেকে কার দিকে রিপ্রেজেন্ট করবো? বল OH বন্ডের বন্ড মোমেন্টটাকে কার থেকে কার দিকে রিপ্রেজেন্ট করবো? H থেকে O এর দিকে, ঠিক আছে? যা বলবি জোরে বলবি। তাহলে H থেকে O এর দিকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করবো হচ্ছে OH বন্ডের বন্ড মোমেন্টটাকে, আলাদা আলাদা কালির পেন নিয়ে এসেছি, এবার কাজে লাগছে আমার, ঠিক আছে? তাহলে OH বন্ডের বন্ড মোমেন্টটাকে হচ্ছে আমি এইভাবে রিপ্রেজেন্ট করবো, বোঝা গেল? চল এটা হচ্ছে 1 নম্বর কনভেনশন ছিল, লেস ইলেকট্রোনেগেটিভ থেকে আমি মোর ইলেকট্রোনেগেটিভের দিকে একটা এইরকম অ্যারো দেবো, এটা দিয়ে আমি কী বোঝাচ্ছি? ওই বন্ডের বন্ড মোমেন্টটা, হয়েছে? ভ্যালু আমাদের লাগবে না পরীক্ষাতে, ভ্যালু আসতে পারে আলাদা আলাদা সিস্টেম আলাদা আসবে, কোথাও আসবে 3.5D বা এরকম আসবে। চল 2 নম্বর কনভেনশন লেখ
2 নম্বর কনভেনশন আরেকটা আছে, কার থেকে কার দিকে দেখো 2 নম্বর। চল দেখ 2 নম্বর লিখবি অ্যাটম থেকে, অ্যাটম আর লোন পেয়ার তার মাঝখানে আমি দেবো, অ্যাটম আর লোন পেয়ার তার মাঝখানে আমি একটা অ্যারো দেবো। কার থেকে কার দিকে হবে? আমার মেন কনভেনশন আছে এটা ভাই লেস থেকে মোড়ের দিকে। এবার তুই ভাব, ধর কোনো একটা অ্যাটমের মাথায় লোন পেয়ার আছে, কোনো একটা অ্যাটমের মাথায় যদি লোন পেয়ার থাকে, সাপোজ আমি বলছি এক্সের মাথায় ধর লোন পেয়ার আছে, এরকমভাবে আমি লিখি, এক্সের মাথায় লোন পেয়ার আমি এরকম লিখতাম, তাহলে এক্স হচ্ছে আমার অ্যাটম আর এক্সের মাথায় হচ্ছে লোন পেয়ার। এখন এইখানে কার থেকে কার দিকে থাকবে? আমাদের বোর্ড এক্সামে না এই লোন পেয়ারটাকে আর ফার্দার কন্ট্রিবিউট করে না, বোর্ড এক্সামের বইগুলোতে দেখবি এই লোন পেয়ারটাকে নিয়ে ওরা ফার্দার মাথা ঘামায়নি, কিন্তু আমি তুই করবো ভাই, আমি এই লোন পেয়ারটা নিয়ে ডিল করবো, ঠিক আছে? কোনো কোনো বইতে করেছে, কোনো কোনো বইতে করেনি। দেখ তো অ্যাটম থেকে লোন পেয়ার, এখন প্রশ্ন হচ্ছে অ্যাটমের মাথায় না লোন পেয়ার কোথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি? স্বাভাবিকভাবে লোন পেয়ার মানে নিজেই ইলেকট্রন, তাহলে লোন পেয়ার যদি নিজেই ইলেকট্রন হয় তাহলে লোন পেয়ারের ইলেকট্রন ডেন্সিটি অবভিয়াসলি বেশি হবে, তার মানে এইটা হচ্ছে আমার অ্যারোটা হবে অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে, ঠিক আছে? চল তাহলে 2 নম্বর কনভেনশন আমি মনে রাখবো, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে হচ্ছে আমার অ্যারো, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে হচ্ছে আমার হবে অ্যারো। ওকে চল তাহলে অ্যাটম থেকে লোন পেয়ার যদি হয়, তাহলে ধর আমি কোনো সিস্টেম যদি দেখি, সাপোজ নাইট্রোজেন, নাইট্রোজেনের ধর লোন পেয়ার আছে এরকম, এত রিপ্রেজেন্ট করি হাইব্রিড অরবিটালের মধ্যে হবে লোন পেয়ার। যদি আমি দেখি এখানে, তাহলে ডাইরেকশনটা কার থেকে কার দিকে হবে? অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে আমার হবে, ঠিক আছে? অ্যাটম থেকে হবে হচ্ছে কার দিকে? লোন পেয়ারের দিকে হবে। ওকে, অ্যাটম থেকে হবে হচ্ছে লোন পেয়ারের দিকে। আচ্ছা, কন্ট্রিবিউশন কোনটার বেশি হবে লিখে রাখ, বেসিক্যালি ওই 1 নাম্বারটার কন্ট্রিবিউশন 2 নাম্বার থেকে অনেক বেশি হয়, ঠিক আছে? লেখ, নোট বলে লিখে রাখ, কন্ট্রিবিউশন অফ 1 is more than 2, contribution of 1 is more than 2. চল ফার্স্ট একটা কোশ্চেন করি, সব কিছু এখান থেকে যাবতীয় জিনিসপত্র সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি কী বুঝলাম? আমার ডাইরেকশন হচ্ছে লেস থেকে মোড়ের দিকে, তার মানে লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোড় ইলেকট্রোনেগেটিভের দিকে, আর ইলেকট্রোনেগেটিভ থাকলে বুঝে গেছি। আর যখন আমার অ্যাটম আর লোন পেয়ার আছে তখন হচ্ছে আমার অ্যাটম থেকে লোন পেয়ার দিকে হচ্ছে ডাইরেকশন। তাহলে চল খাতার মধ্যে তুই এবার আঁকবি হচ্ছে ওয়াটারের স্ট্রাকচার, ওয়াটারের শেপ আঁক দেখি, খাতার মধ্যে ওয়াটারের শেপ আঁক, শেপ অফ ওয়াটার আঁক খাতার মধ্যে দেখি। কী করবি তুই? ওয়াটারের ফার্স্টে বার কর হাইব্রিডেশন, কার হাইব্রিডেশন বার করবি? অক্সিজেনের হাইব্রিডেশন তুই বার কর, বার করবি ওর মধ্যে কটা সিগমা বন্ড আছে, কটা লোন পেয়ার আছে তুই বার করবি, করে সিগমা বন্ডগুলোকে আর লোন পেয়ারগুলোকে যেভাবে যে অ্যাঙ্গেলে থাকে সেভাবে তুই আঁকবি, আঁক। কি আসলো অক্সিজেনের হাইব্রিডেশন নির্ঝর? ওয়াটার অক্সিজেনের হাইব্রিডেশন কি আসলো? sp3। জিওমেট্রি কি এসছে অদ্রিজা? জিওমেট্রিটা কী হবে জিজ্ঞেস করো, জিওমেট্রি কি? টেট্রাইড্রাল। শেপটা কী হবে রূপম? বেন শেপ, ঠিক আছে, ভি শেপ। চল তাহলে আমি ছবি আঁকছি, হাইব্রিডেশন আমি বার করতে পারবো অক্সিজেনের, কীভাবে বার করতে আমার ফর্মুলাটা জানা যায়, আমি এমনি ওয়াটার প্র্যাকটিস করতে তখন হয়েও গেছে। তাহলে অক্সিজেনের দেখ ছবি লাস্ট ক্লাসে করছিলাম না, বন্ড অ্যাঙ্গেলের কম্পারিজন, দেখ আমি এইভাবে এঁকেছিলাম না একটা ছবি, এভাবে আঁকতে পারি, দেখবি অনেক বইতে এইভাবে আঁকা আছে, এইভাবে দেখবি অনেক বইতে আঁকা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার এইভাবে আঁকলাম। ওকে চল, বোঝা গেছে এত অবধি? এইবারে আমি এর মধ্যে বন্ড মোমেন্টগুলোকে দেবো, চল দেখা যাক। তাহলে ভাই ওইচ বন্ড দুটো আছে, তাহলে ওইচ বন্ডগুলোর জন্য বন্ড মোমেন্ট কোন দিকে হবে? আঁকি ঠান্ডা মাথায় ভাই। হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ওইচ বন্ডের জন্য ডাইরেকশন হচ্ছে এরকম, ঠিক আছে? বোঝা গেছে? চল এটা একটা হলো। ওদিকে আরও একটা ওইচ বন্ড আছে, তাহলে ওই জন্য অন্য আরেকটা ডাইরেকশন হচ্ছে এরকম, তাহলে দুখানা উইচ বন্ডের জন্য দুখানা বন্ড মোমেন্টের ডাইরেকশন আমি আঁকলাম খাতার মধ্যে, এটা হচ্ছে আমার দুখানা বন্ড মোমেন্ট এঁকেছি। ক্লিয়ার? চল তাহলে এই দুটোকে সাপোজ আমি লাল কালি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাকে এর মধ্যে আমার ভাই অক্সিজেন লোন পেয়ারও আছে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, তাহলে এইবারে অক্সিজেন লোন পেয়ার যদি থাকে তাহলে এখানেও আমার ভাই এই ডাইরেকশনে থাকবে, সেটা আমার কী হবে? আমার ডাইরেকশনটা কী হবে?
অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে। তাহলে দেখ এখানে আমার অক্সিজেন থেকে লোন পেয়ারের দিকে এরকম আছে। এটা কি? এটা হচ্ছে লোন পেয়ারটার জন্য যে বন্ড মোমেন্টটা আছে। লোন পেয়ারটার জন্য বন্ড মোমেন্ট, অ্যাকচুয়ালি লোন পেয়ারের জন্য বন্ড মোমেন্ট বলে না, লোন পেয়ারের জন্য ডাইপোল মোমেন্ট বলে। এই জন্য অনেক বইতে এটাই, যেহেতু ভ্যালুটা খুব কম হয়, এটাকে ইগনোর করে দেয়। ঠিক আছে, চল আমি তুই করছি না ইগনোর, কারণ কিছু কিছু বইতে এটা আছে কিন্তু মেনশন করা থাকবে এটা। ঠিক আছে, এর জন্য একটু ভ্যালুতে এফেক্ট হবে। চলো এটা আমার হয়েছে। তাহলে ওগুলো কি হচ্ছে, সবুজ কালি দিয়ে আমি আঁকলাম হচ্ছে লোন পেয়ারের জন্য, আর লাল কালি দিয়ে আমি আঁকলাম হচ্ছে ওইচ বন্ডগুলোর জন্য। ঠিক আছে আঁকা? এইবারে দেখ ওভারঅল মলিকুলটা, এখন প্রশ্ন হচ্ছে, আমি দেখলাম ভাই মলিকুলটার মধ্যে ওইচ বন্ডগুলো পোলার আছে, ওয়াটার আমি করছি, দেখলাম ওইচ বন্ডগুলো পোলার আছে। এখন ওভারঅল মলিকুলটার ডাইপোল মোমেন্টটা কী হবে? তাহলে এই প্রত্যেকটাকে আমি ভেক্টর এডিশন করবো। ঠিক আছে, প্রত্যেকটা আমি ভেক্টর এডিশন করবো। চল দেখ, লালগুলো সাপোজ আমার হচ্ছে, লালগুলোকে আমি এইভাবে লিখলাম। তো দেখ এটার যা ভ্যালু হবে μ1, আমি যদি বলি এটা μ1, এটা যদি বলি μ2, তাহলে μ1 আর μ2 তুই ফিজিক্সে অলরেডি ভেক্টর করেছিস ফিজিক্সে ভেক্টর, আমাদের এখানে অঙ্ক করতে হবে না। ঠিক আছে, μ1 আর μ2 ক্রস প্রোডাক্টটা আমার এখানে করার কোনো দরকার নেই, কিন্তু আমি μ1 আর μ2 যে রেজাল্টেন্টটা থাকবে তার ডাইরেকশন আমি বলতে পারবো। এটা আমি ফিজিক্সেও করেছি। তাহলে বলতো μ1 আর μ2 রেজাল্টেন্টটা কিন্তু থাকবে এইভাবে থাকবে, বুঝতে পারছিস? তুই ফিজিক্সে এই অঙ্কগুলো করেছিস ভেক্টর এডিশন। তাহলে μ1 আছে এরকম, μ2 আছে এরকম, এটা রেজাল্টেন্টটা ডাইরেকশন হবে হচ্ছে এরকম, বোঝা গেছে? তাহলে আমার এই μ1 আর μ2 রেজাল্টেন্টটা আমার কাজ করছে। ঠিক আছে, তাহলে দেখ μ1 আর μ2 রেজাল্টেন্টটা আমি এইভাবে আঁকলাম। এটা হচ্ছে μ1 μ2 রেজাল্টেন্ট, আলাদা আলাদা খালি পেন ইউজ করবো, বুঝতে পেরেছিস? তাহলে μ1 আর μ2 রেজাল্টেন্টটা হচ্ছে আমার এরকম হলো। ক্লিয়ার? তুই ফিজিক্সে থেকে করেছিস এরকম ভেক্টর এডিশন। সিমিলার হতে দেখ এই যে সবুজ দুটো আছে, সাপোজ সবুজ দুটোকে আমি বলছি μ3 আর μ4, এখানে μ1 আর μ2 ভ্যালু সেম। সিমিলার দেখ μ3 আর μ4 এর ভ্যালু সেম। ঠিক আছে, μ3 আর μ4 যেগুলো থাকবে তার রেজাল্টেন্টটা আমার কীরকম হবে বলতো? কোন দিকে থাকবে? এরকমই থাকবে। এটা এই বরাবর আছে, এটা এই বরাবর আছে, এটা রেজাল্ট থাকবে হচ্ছে এরকম। এগুলো ফিজিক্সে ভেক্টর এডিশনের পার্ট। ঠিক আছে, তাহলে ভাই এটা রেজাল্টেন্ট আছে হচ্ছে এরকম। ক্লিয়ার? বোঝা গেল? আমাদের বোর্ডে শুধু এইটা আছে, ওভারঅল করে আমাকে দেখতে হবে ডাইরেকশনটা কীরকম আসছে। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ, এত অবধি বোঝা গেছে। তাহলে ভাই আলটিমেটটা আমার কী হচ্ছে? দেখ আলটিমেটটা আমার হবে হচ্ছে এই দুখানার রেজাল্টেন্ট। তো এই দুখানার রেজাল্টেন্ট আমার কীরকম হবে? ডাইরেকশন নিচ থেকে উপরের দিকেই থাকবে, থাকবে ওভারঅল থাকবে, একটা থাকবে তো, হ্যাঁ থাকবে। তার মানে মলিকিউলটার যে ওভারঅল মিউ নেট সেটা কি জিরো হলো? না ভাই, জিরো কিন্তু হয়নি। ওভারঅল যে মলিকুলার মিউ নেটটা হয়েছে সেটা কিন্তু জিরো হয়নি। ভ্যালু কেন জিরো হবে? ভ্যালু তো জিরো হবেই না, কারণ এখানে কেউ কাউকে ক্যান্সেল আউট করেনি, বোঝা গেছে? তাহলে এটা এরকম ছিল, এটা এরকম ছিল, রেজাল্টেন্ট আমি পাবো। এটা ছিল এদিকে, এটা ছিল এদিকে, রেজাল্টেন্ট এই ডাইরেকশনই পাবো। তাহলে এটা আর এটা রেজাল্টেন্ট আমার এরকম আলটিমেটলি এরকমই থাকবে। থাকলো তাহলে আলটিমেটটার ডাইরেকশন হচ্ছে এরকম, বোঝা গেছে? তাই আমি আলটিমেটটার ডাইরেকশন বুঝতে পারলাম। ওভারঅল কি কোনো ভ্যালু পাবো না পাবো? অবভিয়াসলি পাবো। এই দুখানের রেজাল্টেন্টের ভ্যালু থাকবে, এই দুখানের রেজাল্টেন্টের ভ্যালু থাকবে, এই দুখানের রেজাল্টেন্টের ভ্যালু তো থাকবেই, বুঝতে পেরেছিস? ক্যান্সেল আউট তো করেনি, ক্যান্সেল আউট তো উল্টো হলে আমার ক্যান্সেল আউট করে দেবে। যদি উল্টো ডাইরেকশন থাকে তখন আমার ক্যান্সেল আউটটা করবে, যেন আমি ফিজিক্সে করেছি ভেক্টরের মধ্যে, বুঝতে পারছিস? তাহলে আমার মলিকুলার মিউনেট থাকলো, খাতার মধ্যে নোট বলে বা লেখ লেখ, ইফ মিউনেট ইকুয়ালস টু জিরো, যদি নেট ডাইপোল মোমেন্টটা কোনো মলিকিউলের জিরো হয় তাহলে মলিকিউলটা হবে হচ্ছে, দেন মলিকিউল ইজ, মলিকিউলের কথা হচ্ছে, দেন মলিকিউল ইজ নন পোলার। নন পোলার যদি ওভারঅল মলিকিউলার মিউনেট জিরো হয় তাহলে মলিকিউলটা হবে হচ্ছে নন পোলার। ঠিক আছে, মলিকিউলের কথা বলছি। ইফ মিউনেট ইকুয়ালস টু জিরো দেন মলিকিউল ইজ নন পোলার। পরেরটা লেখ, কমা কমা দিবি। ইফ মিউনেট নট ইকুয়ালস টু জিরো দেন মলিকিউল ইজ পোলার হবে তখন। যদি কোনো মলিকিউলের নেট ডাইপোল মোমেন্ট জিরো না হয়, ভ্যালু থাকে, তাহলে মলিকিউলটা হবে হচ্ছে আমার পোলার। এটা নোট বলে বক্স করে রাখবো। ঠিক আছে, আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসবে এর বেসিসে আর এই ডাইরেকশনের বেসিসে। ভ্যালু নিয়ে আমরা কনসার্ন নই। ভ্যালু নিয়ে আমরা কনসার্ন হলেও কীরকম আমাদের ভ্যালু বার করতে হবে না, আমাদের কম্পেয়ার করতে হতে পারে। ঠিক আছে, কম্প্যারিজন আমি তুই আসবো, কম্প্যারিজনে আসবো, একদম সিম্পল কম্প্যারিজন আমাদের থাকবে সিলেবাস। এটা তুই ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? চল তাহলে আমাদের পরীক্ষাতে কীরকম থাকবে আসবো সেই কোশ্চেনে। ধর কিউ ইন্টু ডি আমি দেখেছি, তাহলে দুখানা ফ্যাক্টর চার্জ আর ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স, সেই দুখানা দিয়ে কীরকম আসবে কম্প্যারিজন, আমাদের কম্প্যারিজনের রেসপেক্ট হবে। ভ্যালু এক্সাক্ট ভ্যালু আমাদের লাগবে না। চল এটা হচ্ছে তাহলে ওয়াটার। তাহলে ওয়াটার মলিকুলটা ওভারঅল আমাদের কী হলো বলতো? পোলার না নন পোলার? পোলার। ঠিক আছে, তাহলে ওয়াটার ইজ পোলার, এক্স্যাক্টলি এই জন্য আমি ওয়াটার পোলার। ক্লিয়ার? তাহলে ওয়াটারের মধ্যে ওইচ বন্ড আছে, ওইচ বন্ড পোলার, ওভারঅল মলিকুলটাও পোলার। ঠিক আছে, কোনো মলিকুলের মধ্যে পোলার বন্ড থাকলেই যে ওভারঅল মলিকুলটাও পোলার হবে এরকম কোনো গ্যারান্টি নেই, সেখানে আমি তো আসবো। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান, ওয়াটার হয়ে গেছে। চল পরেরটা। একইভাবেই তুই এবার করবি হচ্ছে পরেরটা, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইডের তুই হাইব্রিডাইজেশন বার করবি। কার বার করার কথা তুই বার কর,
করে ওটার ছবি আঁক, শেপটা তুই আঁক, CCl4 মলিকুলে আঁক। CCl4 হয়ে গেছে। CCl4 করেছিস, ছবি এঁকেছিস CCl4। CCl4 এর হাইব্রিডেশন কি কার্বনের কী হয়েছে বল? sp3। কীভাবে করলাম বলতো CCl4 যে sp3, অত ফর্মুলা দিয়েও করতে পারি, বা আমি দেখ এখন করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে ভাই। CH4 sp3 হয় কার্বন, CCl4 sp3 হবে, কারণ সেন্ট্রাল অ্যাটমটা কার্বনই আছে, আর কার্বনের 4খানা সিঙ্গেল বন্ড, আমার sp3 হয় কী হবে বুঝতে পারছিস? চল বুঝে গেছি। তাই ছবি আঁকছি, ছবিটা আমার এরকম হলো, CCl এদিকে আরেকটা Cl এদিকে, একটু ভালোভাবে আঁকি। যখন আঁকছি এভাবেও আঁকতে পারি, বা তুই 4খানাকে নর্মাল দিয়েও শো করতে পারিস, অসুবিধার কিছু নেই। আমি এইভাবে আঁকলাম, ভালোভাবে আঁকছি, অসুবিধার কিছু নেই। আচ্ছা দেখ, তুই আমাকে বল ফার্স্টে সবার একটা কোশ্চেন অ্যান্সার দে, CCl বন্ডটা কি পোলার না নন পোলার? CCl বন্ডটা কি পোলার না নন পোলার? CCl বন্ডটা পোলার। কেন পোলার? তার কারণ ক্লোরিন হচ্ছে ভাই মোর ইলেকট্রোনেগেটিভ কার্বনের থেকে, এ তো আমি জানি ভাই। তাহলে পাশে স্ট্রাকচারের পাশে কথাটা লিখে রাখবি, CCl বন্ড ইজ পোলার। ঠিক আছে, CCl বন্ড ইজ পোলার, এটা ছোটোবেলায় পড়েছিলাম, ক্লাস 10-এ পড়েছিলাম ভাই। CCl বন্ড হচ্ছে আমার পোলার, সাইডে লিখে রাখলাম। তাহলে এবারে CCl বন্ডগুলোতে আমি 4খানা CCl বন্ড দেখতে পাচ্ছি, 4খানা CCl বন্ডের জন্য 4খানা বন্ড মোমেন্টের ছবি দেবো। ঠিক আছে, আঁকা যাক। তাহলে চল আঁকি। তুই বল ডাইরেকশনটা কার থেকে কার দিকে থাকবে? CCl বন্ডের বন্ড মোমেন্টের ডাইরেকশন কার থেকে কার দিকে থাকবে? কার্বন থেকে ক্লোরিন, এক্স্যাক্টলি, কারণ ক্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে গেল হচ্ছে কার্বন থেকে ক্লোরিনের দিকে। চল 4টে দিয়ে আমার এরকম ডাইরেকশন আছে, এটা এই ডাইরেকশানে, এটা এরকম, ওখানেও আছে এরকম, এখানেও আছে হচ্ছে এরকম। তাহলে আমি আঁকলাম ভাই, 4খানা আমি দিলাম হচ্ছে বন্ড মোমেন্ট। ঠিক আছে, 4টে বন্ড মোমেন্ট আমি দিচ্ছি ওর মধ্যে, হয়ে গেছে। এইবারে প্রশ্ন হচ্ছে, নেক্সট কোশ্চেন, ওভারঅল মলিকুলটার ডাইপোল মোমেন্ট। তাহলে ওভারঅল মলিকুলটা মানে মিউনেট, আমি তো বুঝলাম হ্যাঁ মলিকুলটার মধ্যে 4খানা পোলার বন্ড আছে। এখন প্রশ্ন হচ্ছে ওভারঅল কি মলিকুলটার পোলারিটি থাকবে, মানে ওভারঅল মলিকুলটা কি ডাইপোল মোমেন্ট থাকবে, ওভারঅল মলিকুলটা কি মিউ থাকবে নাকি থাকবে না, কিছু পাবো কি পাবো? চল দেখ, এই ছবি থেকে তোর একটু বুঝতে কষ্ট হতে পারে, হয়তো কষ্ট হবে না। আমি তোকে ফার্স্টে ছবি থেকে বলছি, তারপরে স্ট্রাকচার দিয়ে বোঝাবো। ছবি থেকে তোর বুঝতে একটু কষ্ট হতে পারে, ঠিক আছে? সিম্পল দেখ, এই দুখানার রেজাল্ট্যান্ট থাকবে হচ্ছে আমার এই বরাবর থাকবে, তো এই দুখানার রেজাল্ট্যান্ট এই বরাবর থাকবে, এই দুখানার রেজাল্ট্যান্ট থাকবে হচ্ছে দেখ এই বরাবর থাকবে এরকম। ডাইরেকশন কী হবে দেখ, এই দুখানার রেজাল্ট্যান্ট ডাইরেকশন হয়েছে এরকম। 4টের ভ্যালু সেম না আলাদা বলতো? এই 4খানা মিউ এর ভ্যালু সেম না আলাদা? এক্স্যাক্টলি সেম, কারণ 4খানা সেম বন্ড, 4টে হচ্ছে CCl বন্ড। তাহলে তুই ভাব, এই দুখানার রেজাল্ট্যান্টের যে ভ্যালু পাবো সেটা এই ডাইরেকশনে থাকবে ওই দিকে, আর এই দুখানার রেজাল্ট্যান্টের যে ভ্যালু পাবো ওদের ভ্যালু সেম হবে না আলাদা হবে? সেমই হবে, তো রেজাল্ট্যান্টের ভ্যালু সেম। দুখানা রেজাল্ট্যান্টের ডাইরেকশন দেখো উল্টো দিকে হয়ে গেছে, তাহলে বলতো ওভারঅলটা কী হবে? 0। এবার তোকে স্ট্রাকচার দিয়ে বোঝাই, দেখ এটা হচ্ছে আমার CCl4 মলিকুল। CCl4 মলিকুলের কার্বনটা হচ্ছে টেট্রাহেড্রাল, শেপ জিওমেট্রি সেম, কারণ 4খানাই আমার এখানে সিগমা বন্ডই আছে। আমি একদম সিম্পল দেখছি, সাপোজ এই দুখানার রেজাল্টটা আমার এরকম থাকবে, বুঝতে পারলাম, থাকবে এরকম রেজাল্টটা। তো এই ছবিটা তো বুঝতে কষ্ট হতো, তাহলে রেজাল্টটা স্যার এরকম আছে। আচ্ছা, আর এই দুখানার যে রেজাল্ট্যান্ট থাকবে হচ্ছে এরকম, দেখ দুটো পুরো এক্স্যাক্টলি ক্যান্সেল করে দিচ্ছি, ভ্যালুও সেম হবে, আর ডাইরেকশন আমার পুরো অপোজিট হবে, বুঝতে পেরেছিস? তাহলে ওভারঅল মলিকুলটার মিউনেট কত হলো বলতো? 0। তাহলে মলিকুলটার মিউনেট যদি 0 হয়, তাহলে ওভারঅল মলিকুলটার কোনো ডাইপোল মোমেন্টের ডাইরেকশন আঁকতে পারবো? আঁকবো কীভাবে ভাই? কত কোনো মিউনেটই নেই, মিউনেট নেই, তাহলে ওভারঅল মলিকুলটার কোনো ডাইপোল মোমেন্টের কোনো ডাইরেকশনও নেই। ঠিক আছে, তাহলে ওভারঅল মলিকুলটার মিউনেট কত হলো বলতো? 0। বোঝা গেছে? তাহলে CCl4 মলিকুলটা পোলার হলো না নন পোলার? নন পোলার। ওকে, তাহলে লিখে রাখ, সাইডে যেখানে লিখেছিলেন 1 নম্বরের মধ্যে CCl বন্ড ইজ পোলার, এটা লিখে রেখেছি কোথাও এটা, তারপর ওটার মধ্যে বুলেট পয়েন্ট করে সেকেন্ডটা লিখে রাখ, বাট CCl4 মলিকুল ইজ নন পোলার। কোথাটা লিখে রেখেছিলি CCl বন্ড ইজ পোলার, সেখানে পরেরটা লিখে রাখছিস, বাট CCl4 মলিকুল ইজ নন পোলার।
দেখবি এই কোশ্চেনটা ক্লাস 10-এ আইসিএসসি বোর্ডে আসতো, ঠিক আছে, সিবিএসসি বোর্ডের বইয়ের মধ্যে ছিল কেন আমি জানি না, বাট আইসিএসসিতে আসতো একটা কোশ্চেন আসতো, দো সিসিএল বন্ডস আর পোলার বাট সিসিএল ফর মলিকুল ইজ নন পোলার। তখন তুই অ্যান্সার লিখতে সিমেট্রি, সেটা অ্যাকচুয়াল অ্যান্সার নয়, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে ডাইপোল মোমেন্ট দিয়ে, বোঝা গেছে? তাহলে সিসিএল বন্ডগুলো আমার পোলার বাট ওভারঅল মলিকুলটা হচ্ছে নন পোলার, ক্লিয়ার, বোঝা গেছে? এই জন্য কিন্তু সিসিএল ফর মলিকুলটাকে আমরা নন পোলার সলভেন্ট হিসেবে ইউজ করবো, প্রচুর রিয়াকশন ইউজ হবে। ক্লাস 10-এ অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে তুই অ্যালকিনের রিয়াকশন পড়েছিলি, দেখবি অ্যালকিনের রিয়াকশনের মধ্যে একটা রিয়াকশন ছিল, অ্যালকিনের মধ্যে Br2 আর CCl4 অ্যাডিশন, ব্রোমিন অ্যাডিশন ইন CCl4 মিডিয়াম, CCl4 হচ্ছে আমার নন পোলার সলভেন্ট, ঠিক আছে? তাহলে আমরা ক্লাস 11-12-এ প্রচুর রিয়াকশনে CCl4 ইউজ করবো, CCl4 হচ্ছে আমাদের নন পোলার সলভেন্ট, মনে থাকবে জানো, অবভিয়াসলি মনে থাকবে তোর এইগুলো, এবং এই জিনিসগুলো কিন্তু ক্লাস 12-এ লাগবে, তখন তোকে আর কেউ সব বলবে না এত কথা, ঠিক আছে? তোকে ডাইপোল মোমেন্ট বেরো, বেরিয়ে চলে যাবে, তোকে ডাইপোল মোমেন্ট বুঝে নিতে হবে তখন পুরো জিনিসটা, চল বুঝে গেছি। তাহলে CCl4 হচ্ছে আমাদের নন পোলার, ওকে, CCl বন্ড পোলার, তাও CCl4 হচ্ছে নন পোলার। আচ্ছা নেক্সট পরেরটা হচ্ছে CO2। তুই CO2-তে হাইব্রিডেশন বার কর, ছবি আঁক দেখি প্রপার, CO2-তে ছবি আঁক প্রপার। CO2-তে হাইব্রিডেশন বার কর। CO2-তে কার্বনের হাইব্রিডেশন কি আসলো রূপম? হ্যাঁ SP কীভাবে আসলো? 1/2 বল, 4, 1/2 4, আর কিছু নেই, দেখ 1/2 × 4, 1/2 × 4, আর কিছুই নেই বেসিক্যালি, কোনো মনোভ্যালেন্টে নেই, কোনো চার্জ টার্জ কিছুই নেই, তার মানে জেডের ভ্যালু আসলো হচ্ছে 2, জেডের ভ্যালু 2 মানে আসলে SP। তাহলে SP যেই আসলো, আমি ছবিটা বুঝে গেলাম আমার কী এরকম হবে, লিনিয়ার, লিনিয়ার মানে অ্যাঙ্গেলটা কত হবে 180 ডিগ্রি, তাহলে এদিকে অক্সিজেন দিলাম। এবারে দেখ আমি জেনে গেছি যে অক্সিজেনের ভাই ডাবল বন্ড দরকার, নিউট্রাল হতে গেলে কার্বনের ভ্যালেন্সি 4, তাহলে আমার ছবিটা এরকম হলো CO2, ঠিক আছে, CO2 ছবিটা এরকম। এবারে তুই CO2 মলিকুলটার মধ্যে দেখ আমাদের পাই নিয়ে কোনো ডিল আমি করছি না, ঠিক আছে, আমাদের যা হবে সিগমা বন্ড নিয়ে, তাহলে তুই পাইকে এখানে ইগনোর করতে পারিস, বন্ডটা একে ইগনোর করবো, বন্ডেকে ইগনোর করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের CO2 স্ট্রাকচার রাখলাম এরকম। আচ্ছা এবারে তুই ভাব, তাহলে এখানে ডাইপোল মোমেন্ট বন্ড মোমেন্টগুলোর ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে থাকবে? কার্বন থেকে অক্সিজেনের দিকে, তাহলে দিয়ে দিই কার্বন থেকে অক্সিজেন, কার্বন থেকে অক্সিজেন, দেখ কার্বন থেকে অক্সিজেন, ঠিক আছে, হয়েছে? তাহলে দুখানের ভ্যালু সেম হবে না আলাদা হবে? সেমই হবে। তাহলে বল ওভারঅল মলিকুলটার মিউনেট কী হবে? 0, তাহলে মলিকুলটার মিউনেট হচ্ছে 0। তো এখানেও দেখ একই কেস, তোর পরীক্ষাতে এখানে প্রচুর কোশ্চেন আসবে, কী কী কোশ্চেন আসবে? আগের কোশ্চেনটা আসবে হচ্ছে, তাহলে ওভারঅল মলিকুলটা মিউনেট হলো 0 আসলো। আগের মলিকুলটার কোশ্চেন আসবে হচ্ছে দো CCl bonds are polar but CCl4 molecule is non polar, explain, এটা হচ্ছে একটা কোশ্চেন, এসব স্ট্রাকচারটাকে বলতে হবে। আর একটা কোশ্চেন আসবে হচ্ছে দো কার্বন অক্সিজেন বন্ডস ইজ পোলার বাট CO2 ইজ নন পোলার, বুঝতে পারলি? একইভাবে অ্যান্সার লিখবো, ওকে? চল পরেরটা এবার কর, CO2 করলাম, এবার কর SO2। তুই SO2 অ্যানালাইসিস কর, করে আমাকে বলবি SO2, ঠিক আছে, SO2। CO2 এবার তুই মোমেন্টাম এগুলো নিয়ে অ্যানালিসিস কর দেখি। SO2 আজকে বলেছিলাম পরীক্ষা নেবো, কিন্তু যেহেতু আমি গ্রুপে কোনো সিলেবাস পাঠাইনি, জন্য আজকে কোনো পরীক্ষা তো হচ্ছে না, সোমবার হয়তো হবে, ঠিক আছে? আজকেই গ্রুপে বলে দেবো সিলেবাস। হ্যাঁ ঠিক আছে, SO2 মলিকুল হচ্ছে SO2, কী হচ্ছে দেখি, কী হচ্ছে হাইব্রিডেশন সালফারের শ্রেয়সী sp2, তুই কিসের ছবি এঁকেছিস তারপরে? ওটা হয়নি, ওটা sp2 হাইব্রিডেশন সালফার নয়,
হাইব্রিডেশন কি সালফারের শ্রেয়ান, হ্যাঁ কি পি sp2, sp2 ছবি ওটা হয়নি, sp2 ছবিগুলো হয়নি। তাহলে SO2 ভাই CO2 লিনিয়ার, তাহলে SO2 লিনিয়ার হবে, এই উত্তেজনা ভালো না, ঠিক আছে। CO2 লিনিয়ার হয়েছে তাহলে ভাই SO2 একই ছবি হবে, ভাই একই হবে সব, না ভাই কিচ্ছু এক হবে না, সব আলাদা। SO2 মধ্যে সালফারের হাইব্রিডেশন কি আসলো, sp2 কীভাবে আসলো, হাফ অফ সালফারের ভ্যালেন্স ছেলে কটা ইলেকট্রন থাকে, 6টা, হাফ অফ 6 মানে হচ্ছে কত হচ্ছে 3, তার মানে কত হচ্ছে ভাই জেডের ভ্যালু কত আসলো 3, তার মানে sp2 হাইব্রিডেশন। এবার sp2 এর ছবিটা আমার কীরকম হয়, এটা হচ্ছে sp2 এর ছবি হয়, এটা হচ্ছে আমার নর্মালি sp2 এর ছবি, সালফারের সাথে 3খানা sp2 হাইব্রিডেশন এটা লেখা আছে। আচ্ছা sp2 আঁকলাম ছবি, SO2 হচ্ছে মলিকুলটা, তাহলে কটা সিগমা বন্ড হবে, 2খানা সিগমা বন্ড, লোন পেয়ার কটা হবে, একটা লোন পেয়ার, কারণ জেডের ভ্যালু 3 এসেছিল, তাহলে একটা আমাকে লোন পেয়ারে কনভার্ট করতে হবে, তাহলে আমি এটাকে করে দিলাম লোন পেয়ারে কনভার্ট হয়ে গেল। আর আমি অক্সিজেন লাগাচ্ছি, জানি এটা ডাবল বন্ডের অক্সিজেন, এখানেও ডাবল বন্ডের অক্সিজেন, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার SO2 এর। SO2 জিওমেট্রি আর CO2 জিওমেট্রি কি সেম, এসব কোশ্চেন যদি কেমিক্যাল বন্ডিং আসবে তুই কী করবি, সেম বলবি, অবভিয়াসলি বলবি না, জানিস কেন বলবি না। আচ্ছা তাহলে এখানে বন্ড মুভমেন্টগুলোর ডাইরেকশন কী হবে, সালফার অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রনিক বেশি, কার বেশি ইলেকট্রনিগেটিভিটি, অক্সিজেন, তাহলে আমার কী হচ্ছে ডাইরেকশন, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, বুঝতে পারলাম, ঠিক আছে, এটা আমার বেশি হচ্ছে। তোর বইতে দেখবি লোন প্যাডটাকে ইগনোর করে, কিন্তু আমি তুই করছি না, পরীক্ষার সময় করবো, হ্যাঁ সব কি কোশ্চেন অ্যান্সার কীভাবে লিখতে হবে তোকে পাঠিয়ে দেবো যেরকম পাঠাচ্ছি। তাহলে ভাই এখানে এখন ক্লাস চলাকালীন আমি তুই করে রাখবো লোন প্যাডটা ডাইরেকশন এরকম হবে, ঠিক আছে, কারণ হায়ার লেভেলে গেলে লোন প্যাডটাকে তোকে ইনক্লুড করতেই হবে, ঠিক আছে। আচ্ছা চল তাহলে সালফার থেকে থাকবে লোন প্যাডের দিকে, তাহলে এইবারে তুই বল রেজাল্ট্যান্টটা কী হবে, সালফার অক্সিজেন দুখানা, ওদের ভ্যালু সেম হবে, তাহলে সাপোজ এটা μ1 এটা হচ্ছে μ2, তাহলে μ1 আর μ2 রেজাল্ট্যান্টটা কোন দিকে হবে বলতো, বল কোন দিকে হবে, উপর থেকে নিচের দিকে হবে, বুঝতে পারছি, তাহলে এটা হচ্ছে ওদের রেজাল্ট্যান্টটা, তাহলে μ1 আর μ2 রেজাল্ট্যান্ট আমি আঁকলাম এরকম। এইবারে আলটিমেটটা দেখে কনসিডার করি, দেখ ভাই এটা হচ্ছে μ1 μ2 রেজাল্ট্যান্ট, আর উপরে আছে হচ্ছে লোন পেয়ারটার, তাহলে বলতো কোনটার ভ্যালু বেশি হয়, দেখবি লিখেছিলাম 1 নাম্বারটার কন্ট্রিবিউশন 2 এর থেকে সবসময় বেশি, লোন পেয়ারটার ভ্যালুর জন্য আমার ওভারঅলটা কিছুটা কমে যাবে, ওইটা আমার হবে, তাহলে কী হলো বলতো, দেখ এটা আছে এরকম, এটা অনেক বেশি ভ্যালু আর এটা কম ভ্যালু, তার মানে বলতো রেজাল্ট্যান্টটা কোন দিকে হবে, নিচের দিকেই থাকবে, বুঝতেই পারছি ভাই, এটার ভ্যালু অনেক বেশি ওটার ভ্যালু কম, অনেক কম, তাহলে রেজাল্ট্যান্টটা আমার আলটিমেটলি নিচের দিকেই থাকলো, বোঝা গেছে, বুঝতে পেরেছিস। ক্যান্সেল আউট করবে না, ক্যান্সেল আউট কখন করবে, আরে ভাই যদি দুখানার ভ্যালু সেম হয় তখন আমার ক্যান্সেল আউট করতে পারতো, ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি নিজের দিকেই থাকলো, নিচের দিকে আছে। আর মিউনেটের ভ্যালু কি তাহলে 0 হবে, কী হবে 0 হবে ভাই, 0 তো আমার হবে না, ক্লিয়ার বোঝা গেছে, তাহলে মিউনেট আমার নট ইকুয়ালস টু 0, তাহলে মিউনেট যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে SO2 হচ্ছে আমার কী মলিকুল বলতো, পোলার না নন পোলার,